সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন অনলাইন স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খ গ্রুপের এই পর্বে। আমাদের এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখা। আর বরাবরের মতো পর্বটির আয়োজক জনপ্রিয় ফেসবুক পেজ পূর্বদলা অনলাইন গ্রুপ। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই বিতর্কে যে দুটি দল অংশগ্রহণ করছে সেই দুটি দলের বিতার্কিকদের এবং সম্মানিত বিচারক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি দুটি বিদ্যালয়ের যে যারা শিক্ষক আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এই শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানটিকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, যাদের সহায়তা আজকে অনুষ্ঠানটি আমরা করতে পারছি, পূর্বদলা শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আরেকজনকে কৃতজ্ঞতা না জানাইলেই নয়, যিনি আমাদের এই পুরো আয়োজনটিকে কারিগরি সহযোগিতা দিয়ে থাকেন এবং যার মূলত চিন্তা চেতনারই ফসল আজকের এই প্রোগ্রাম, পূর্বদলা হেল্পলাইনের যিনি ক্রিয়েটর অ্যাডমিন জনাব নুমান শাহরিয়ারকেও আমি অশেষ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আশা করছি আমাদের আজকের যে অনুষ্ঠান আপনারা যারা যুক্ত হয়েছেন বা হবেন আপনারা আমাদের এই অনুষ্ঠানটি বিতর্কটি খুব সুন্দরভাবে উপভোগ করবেন। তো আমরা সবাই জানি যে সারা পৃথিবী জুড়ে আজকে একটি মহাদুর্যোগ চলছে। এটি আসলে আমার মনে হচ্ছে যে মহাকালের এক মহাদুর্যোগ। এ পরিস্থিতিতে নিদারুণ এক সংকটের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি। প্রায় 5.5 মাস ধরে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রিয় শিক্ষার্থীরা যারা স্কুলে গিয়ে ক্লাস করতে পারে কিন্তু সেই ক্লাসটি অলরেডি বন্ধ আছে। তো তারা কিন্তু যতটুকু পারছে তারা ঘরে বসে তাদের ক্লাসটুকু কিন্তু তারা নিজেদের মতো করে চালিয়ে নিচ্ছে। পাশাপাশি কেউ কেউ হয়তো অনলাইনেও ক্লাস করছে, কিন্তু তারপরেও তাদের স্কুলের যে দুরন্তপনা, তাদের স্কুলের যে সহপাঠীদের সাথে দেখা সাক্ষাৎ, খেলাধুলা, আনন্দ উল্লাস, পাশাপাশি আপনার কবিতা আবৃত্তি, গান, নৃত্য, এই ধরনের বিতর্ক, এগুলো কিন্তু আসলে তারা দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে তাদের একটু দূরে সরে আছে। তো সেই চিন্তা থেকে কিন্তু আমরা মূলত আমাদের এই আয়োজনটুকু করেছি, যাতে তারা এই যে অলস সময়টুকু এখন ঘরে বসে পার করছে সেই সময়টুকু যেন তারা কাজে লাগাতে পারে এবং তারা যেন একটি মেধা কাটানোর একটু সুযোগ পায়, চর্চাটা যেন তাদের অব্যাহত থাকে, সেই চিন্তা থেকে কিন্তু আমাদের এই উদ্যোগ। তো আজকে আমাদের এই বিতর্কে দুটি দল অংশগ্রহণ করবে। সেই দুটি দল হচ্ছে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল এবং সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। তো আজকে আমরা যে বিষয়টি এখানে নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। তো আজকে এই বিষয়টির পক্ষে বলবে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। তো এই দলের যারা আছে আমি তাদের নাম ঘোষণা করছি। এই দলে আছে প্রথম বক্তা ইসরাত জাহান ইকরা, সে 9ম শ্রেণীতে পড়ে। দ্বিতীয় বক্তা মিজানুর রহমান 8ম শ্রেণী এবং এই দলের দলনেতা শাহানা হক সাবিয়া ইবা, সে 9ম শ্রেণীর শিক্ষার্থী। পাশাপাশি যারা বিপক্ষ দলে আছে তাদের নাম আমি ঘোষণা করছি। বিপক্ষ দলের প্রথম বক্তা মহুয়া জাহান খান মৌ, 6ষ্ঠ শ্রেণী। দ্বিতীয় বক্তা নীলিমা হক চারু, 9ম শ্রেণী। দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়াম, 7ম শ্রেণী। তো আজকে আমি পরিচয় করিয়ে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে এবং যারা আমাদের এখানে শুনছেন এবং বিতার্কিক যারা আছে তাদের উদ্দেশ্যে। আমাদের আজকের যে বিচারক প্যানেল রয়েছেন তাদের মধ্যে আছেন এএসএম কামরুল ইসলাম, যিনি IER ডিবেটিং সোসাইটি ঢাকা সোসাইটি ও কলেজ বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আমাদের সাথে আরেকজন বিচারক আছেন মোহাম্মদ মেহেদি হাসান, সহসভাপতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আমাদের আরেকজন আছেন মাহফুজ আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক, ফজলুল হক ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা আজকে মূল পর্বে যাওয়ার আগে আমরা আমাদের যারা বিচারক আছেন 3 জন, এই 3 জনের একজন খুবই সংক্ষিপ্ত আকারে আমি অনুরোধ করব আপনাদের একটু প্রাথমিক একটু বক্তব্য শিক্ষার্থী এবং টোটাল আয়োজন সম্পর্কে একটু সামান্য একটু বক্তব্য উপস্থাপনের জন্য। তো আমি কি কামরুল হাসানকে বলবো, অনুরোধ করব যে আপনি একটু কথা বলবেন। এএসএম কামরুল ইসলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য। আর
যারা সাধুপাড়া হাই স্কুল এবং হচ্ছে ঘাগড়া দ্বিমুখ উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছো সবাইকে ধন্যবাদ, আমার সহ বিচারকদেরকে অনেক শুভকামনা। তো আসলে কোয়ারেন্টাইনে বন্ধের মধ্যে হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে স্কুলের থেকে অনেকটা ডিচার শিক্ষার্থীরা, তো আমার কাছে মনে হয় এই ধরনের অনলাইনে যদি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তাদের একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির পাশাপাশি আমার মনে হয় যে এই যে তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এটা তাদের মানসিক বিকাশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ বিতর্ক দেখতে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত বিচারক মহোদয়কে। আমি বিচারক বৃন্দ এবং যারা তার্কিক তাদের উদ্দেশ্যে আমি দু একটি নিয়ম জানিয়ে দিতে চাই যে আজকে আমাদের যে নম্বর বন্টন পদ্ধতি এবং নম্বরের যে মান সেটি আমি জানাচ্ছি। বিতার্কিকদের উপস্থাপনায় থাকবে 5 নাম্বার, ভাষার ব্যবহার উচ্চারণ থাকবে 5 নাম্বার, তত্ত্ব ও তত্ত্বের পরিবেশনা থাকবে 10 নাম্বার, যুক্তির প্রয়োগ ও খণ্ডন থাকবে 5 নাম্বার, এই সর্বমোট 25 নাম্বার। বিতার্কিকরা প্রত্যেকে তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট সময় পাবে। সেক্ষেত্রে 4 মিনিটের মাথায় সতর্ক সংকেত এবং 5 মিনিটের মাথায় চূড়ান্ত সংকেত দেওয়া হবে। একইভাবে তাদের 3 জনের বক্তব্য শেষ হওয়ার পরে প্রত্যেক দলের যিনি দলনেতা থাকবেন সেই দলনেতা তার যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের বিতর্ক প্রতিযোগিতায়। তো প্রথমে আমি পক্ষ দলের যে প্রথম বক্তা আছে, প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রথমেই বক্তব্য উপস্থাপন করবে ইসরাত হাফিজ ইকরা, নবম শ্রেণী, পক্ষ দলের তার্কিক। ইসরাত হাফিজ ইকরা, কি আমাকে শুনতে পাচ্ছ? বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখা কর্তৃক পূর্বধলা হেল্পলাইনের কারিগরি সহযোগিতায় আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং এই অনুষ্ঠান যারা দেখছেন ও শুনছেন তাদের প্রত্যেককেই জানাই আমার এবং আমার দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সুস্থ সংস্কৃতি চর্চায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর প্রত্যেকটি বক্তব্য উত্থাপনের সাথে সাথেই প্রস্তাবটি সংজ্ঞায়নের দাবি রাখে। আমি সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞায়নে। সংজ্ঞায়নের জন্য যে 4টি বিষয় দরকার তা হচ্ছে 1 সংস্কৃতি, 2 চর্চা, 3 যুব সমাজ, 4 মাদক। প্রথমত হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে জাতির যুগ যুগান্তরের স্বপ্ন সাধনা, সমগ্র জাতির চিন্তাধারা, কর্মধারা এবং ভাবধারার গৌরবময় প্রতিচ্ছবি হলো তার সংস্কৃতি। বিশিষ্ট সমাজবিজ্ঞানী মেক আইভার তার সংস্কৃতি সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, কালচার ইজ হোয়াট উই আর অর হ্যাভ আই, অর্থাৎ আমরা অথবা আমাদের যা কিছু আছে তাই আমাদের সংস্কৃতি। দ্বিতীয়ত হচ্ছে চর্চা। এখানে চর্চার সাথে ই প্রত্যয় যোগ করে সুস্থ সংস্কৃতির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। চর্চা বলতে বলছে কোনো কিছু অনুশীলন করা। তৃতীয়ত হচ্ছে যুব সমাজ। সাধারণত 18 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণীদের নিয়ে গঠিত সমাজই হচ্ছে যুব সমাজ, আর এই যুব সমাজই হয় একটি দেশের ভবিষ্যৎ। সর্বশেষ যে বিষয়টি সংজ্ঞায়নের দাবি রাখে তা হচ্ছে মাদক। বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য যেমন মদ, গাঁজা, হিরোইন ইত্যাদি ইত্যাদি হচ্ছে মাদক, যা গ্রহণ করার পর একটি সুস্থ মস্তিষ্ক বিকৃত হয়ে অসুস্থ মস্তিষ্কে পরিণত হয়। আর মাদক হচ্ছে একটি সর্বনাশা মরণ নেশা। মাননীয় মডারেটর দলের প্রথম বক্তা হিসেবে কিভাবে এবং কোন প্রেক্ষাপটে সুস্থ সংস্কৃতি চর্চায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সে বিষয়ে ব্যাখ্যা প্রদান করছি। মাননীয় মডারেটর, আমরা সকলেই জানি যে একটা দেশের ভবিষ্যৎ হলো সে দেশের যুব সমাজ, আর সেই ভবিষ্যৎকে নষ্ট করার অপকৌশল হচ্ছে অপসংস্কৃতিতে উৎসাহিত করে বাস্তবিকতা প্রয়োগ করা। আর আমাদের দেশের যুব সমাজের উপর অপসংস্কৃতির কুপ্রভাব অতি গভীর এবং ব্যাপক, কেননা আমাদের দেশের যুব সমাজ দিন দিন সংস্কৃতির নামে নানা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। যে অপসংস্কৃতি আমাদের চেতনাকে দীপ্ত করে না ও ঐতিহ্যকে মহিমা দেয় না, সেই অপসংস্কৃতি অনুশীলন করছে আমাদের যুব সমাজ। কারণ মাননীয় মডারেটর, যখন দেখি এইচএসসি এবং এসএসসি তে A+ পাওয়া ছেলেগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, গার্লস স্কুলের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকছে এবং প্রার্থনা থেকে ডিজে পার্টিতে গিয়ে উদ্যম নৃত্য, বেহায়াপনা এবং মাতলামিতে বেশি মনোযোগী হয়ে পড়ছে এবং সেই থেকে ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, তখন এর জন্য আমরা কেবল আকাশ সংস্কৃতিকে দায়ী করতে পারি মাননীয় মডারেটর। কেননা মাননীয় মডারেটর, আজকাল টিভির নাটক সিনেমার প্রধান বিষয়ই থাকে নারী পুরুষের অবাস্তব প্রেম ভালোবাসা, নানা রকম উদ্ভট চিত্র, যা কোনো সুস্থ সংস্কৃতির মধ্যে পড়ে না। এসব দেখে দেখে বর্তমান যুব সমাজ দিন দিন বিপদগামী হয়ে পড়ছে, নিজের পিতামাতাকে অপমান করতে দ্বিধাবোধ করছে না।
আর এসব অপসংস্কৃতির হাত থেকে তাদেরকে তুলে আনার একমাত্র পথ হচ্ছে সুস্থ সংস্কৃতির প্রয়োগ করা। মাননীয় মডারেটর, আমরা সকলেই জানি যে সমস্যার সমাধান করার আগে সমস্যার গভীরে যেতে হয়, তারপর ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর এর জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে সুস্থ সংস্কৃতির প্রয়োগ করতে হবে, সোচ্চার এবং সচেতন হতে হবে। এই যেমন মাননীয় মডারেটর, কোনো বিদেশি কালচার বা গল্প গ্রহণ করার পূর্বে আমাদের ভেবে দেখতে হবে তাকে আমাদের জীবন গঠনে সহায়ক কিনা। যুব সমাজের সামনে নানা নৈতিক উৎকর্ষের দৃষ্টান্ত রাখতে হবে। এজন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আমরা দেশকে মাদক মুক্ত ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমি মনে করি আমাদের যুব সমাজকে সুস্থ সংস্কৃতি এবং খেলাধুলায় অধিক হারে সম্পৃক্ত করতে পারাটাই এই লক্ষ্য অর্জনে অত্যন্ত প্রয়োজনীয় হবে। কিন্তু মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের দেশের সংস্কৃতি যেভাবে দিন দিন বিনষ্ট হয়ে পড়ছে, তাতে করে মনের মধ্যে বারবার একটি প্রশ্ন উঁকি মারছে যে আমরা কি যুব সমাজকে সুস্থ সংস্কৃতির প্রয়োগ ছাড়া মাদক মুক্ত করে তাদের হাতে লাল সবুজের পতাকা এবং বাংলাদেশের মানচিত্র অর্পণ করে যেতে পারবো কি? তাই বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, আসুন এই প্রশ্নবিদ্ধ সমস্যাটি সমাধানের জন্য সর্বক্ষেত্রে সুস্থ সংস্কৃতির প্রয়োগ করি। কেননা সুস্থ সংস্কৃতি হতে পারে সমাজের অলংকার, সুস্থ সংস্কৃতি চর্চায় পারে জীবনকে সুন্দর এবং মহিমান্বিত করতে। তাই সুস্থ সংস্কৃতি চর্চা হোক আমাদের অহংকার। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, যুক্তির খাতিরে তো যুক্তি অবশ্যই দেওয়া যায়, তর্কের খাতিরে তর্ক করা যায়, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। তাই বাস্তবতাকে মেনে নিয়ে দেশকে মাদক মুক্ত করার জন্য আসুন সবাই একসাথে বলি, সুস্থ সংস্কৃতি চর্চা করব, সুন্দর সুশৃঙ্খল মাদক মুক্ত দেশ গড়ব। সুস্থ সংস্কৃতি চর্চা করবই, আমরা সুন্দর আগামীর বাংলাদেশ গড়বই। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের প্রথম বক্তা মহুয়া জাহান খান মৌকে আমি তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মহুয়া জাহান খান মৌ। বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সহযোগিতা এবং পূর্বধলা হেল্পলাইন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পক্ষ ও বিপক্ষ দলের তার্কিকগণ এবং যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সুস্থ সংস্কৃতি চর্চায় পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। সঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাব, দ্বিতীয় বক্তা এসে তথ্য উপাত্ত দ্বারা বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের দলনেতা এসে চুলছেরা যুক্তি দিয়ে প্রমাণ করে যাবেন সুস্থ সংস্কৃতি চর্চায় শুধুমাত্র যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে যথেষ্ট নয়। আজকের বিতর্কে বিষয়টি বিশ্লেষণ করলে আমরা 4টি বিষয় পাই: 1 সংস্কৃতি, 2 যুব সমাজ, 3 চর্চা ও 4 মাদক। কোন স্থানে মানুষের আচার ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয় তাই সংস্কৃতি। সংস্কৃতিবিদ মেলিনস্কির মতে সংস্কৃতি হলো মানব সৃষ্ট এমন কৌশল বা উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য চরিতার্থ করে। সংস্কৃতির এই সংজ্ঞা হতে আমরা বুঝতে পারি মনের প্রশান্তির জন্য যে কোনো উদ্দেশ্য পূরণ করতে যে উপায় আমরা বের করব তাই সংস্কৃতির অন্তর্ভুক্ত হবে। চর্চা বলতে কোনো বিষয়ের অনুশীলন করাকে বোঝায়। যুব সমাজ হলো একটি সমাজের চালিকা শক্তি। সমাজের তরুণ তরুণী, যুবক যুবতীদের সমন্বয়ে যুব সমাজ গঠিত। একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে ওই দেশের যুব সমাজের উপর। যে সমস্ত প্রাকৃতিক দ্রব্য বা রাসায়নিক দ্রব্য গ্রহণ করার ফলে একজন মানুষের মনের অনুভূতি বা চিন্তা চেতনা স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয় তাকে মাদক বলে। নিচে জ্বলিস পরকে জ্বালাস, জ্বালাস সারা বিশ্ব, তোর সঙ্গে মিশে মিশে হচ্ছে মানুষ নিঃস্ব। মাদক দ্রব্য নিয়মিত গ্রহণের ফলে যেসব মানসিক ও শারীরিক নির্ভরতা সৃষ্টি হয় এবং ক্রমাগত সেই দ্রব্যের প্রতি তীব্র আকর্ষণ ও গ্রহণের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, সেই অবস্থাকে মাদকাসক্তি বলে। বাংলাদেশ কিশোর ওয়েবসাইট হতে সংগৃহীত মাদক রোধী প্রতিবেদন হতে আমরা জানতে পারি মাদক থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য বয়োজ্যেষ্ঠদের এগিয়ে আসতে হবে। মাদক দ্রব্যের সহজলভ্যতা রোধ করতে হবে। পারিবারিক ভাবে মাদক বিরোধী মনোভাব তৈরি করতে হবে। অসৎ সঙ্গীদের সাথে মেলামেশা বন্ধ করতে হবে। ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু আইন প্রতিষ্ঠা করতে হবে। সম শহীদের লেখা কবিতায় তিনি বলেছেন, ভাতে করে জাত নষ্ট, প্রেমে নষ্ট কুল, মাদক করে জীবন নষ্ট, ছিঁড়ে সুখের মূল। মাদক এখন বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম একটি মারাত্মক সমস্যা। মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেশের ৬৮,০০০ গ্রামের সব গ্রামে পাওয়া যায় মাদক দ্রব্য। এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যে গ্রামে মাদক নেই। সমাজের সর্বস্তরের মানুষ এই মরণ নেশা মাদকের প্রতি আক্রান্ত হচ্ছে। দিন দিন তার সংখ্যা বেড়ে চলছে। প্রতিপক্ষ বন্ধুরা, মাদক রোধ করতে হলে কেবল সুস্থ সংস্কৃতি চর্চায় নয়, খারাপ সঙ্গীদের সাথে মেলামেশা রোধ করতে হবে এবং পরিবারকে সচেতন হতে হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবার। পরিবার হলো মানুষের প্রথম পাঠাগার। জীবন গড়ার সবকিছু এই পরিবার থেকে প্রথম শিক্ষা। বিবিসি নিউজ ২৬ জুন ২০১৯ এর প্রতিবেদন হতে পায়। কলেজে পড়ার সময় ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে ইয়াবায় আসক্ত হয় নারায়ণগঞ্জের ২০ বছরের এক তরুণী। বিবিসিকে তিনি বলেন, প্রথম বন্ধুরা তাকে ফ্রি ইয়াবা দিত, খাওয়ার ব্যবস্থায় বন্ধুরা করে দিত। মাদকাসক্ত হয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। তখন তারা তাকে ভালো করার চেষ্টা করেন, নানাভাবে বোঝান, রিহাবে ভর্তি করেন। পরিবারের সহযোগিতায় কয়েক দফা রিহাবে চিকিৎসার পর এখন তিনি সুস্থ হয়েছেন। আবার শিক্ষা প্রতিষ্ঠানে সুশিক্ষা দেওয়ার মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখতে পারে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যুগোপযোগী আইন প্রয়োগ জরুরি। সুতরাং কেবল সুস্থ সংস্কৃতি চর্চায় নয়, এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমেও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। ভালো মন্দের বিবেচনা বোধ তৈরির আগে অনেক শিশু বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে। অনেকে পারিবারিক কলহ ও অশান্তির কারণেও বিচ্ছিন্ন হয়। এরপর জীবিকার তাড়নায় তাদের জড়াতে হয় নানা কাজে, হাতে অর্থ আসতে শুরু হয় অবক্ষয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই গবেষণা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ১৫ বছরের নিচে মোট ৩.৬৩% শিশু মাদকের ভয়াল বলে শিকার। কেন এই অবক্ষয়? ভোলার নাজিমপুর গ্রামের ১২ বছর বয়সী মাদক সেবনকারী বালক বারেক। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, কেন নেশা করো? উত্তরটি ছিল, খেতে ভালো লাগে, বন্ধুরাও খায়, তাই আমিও খাই। সদরঘাটে প্রায় ৫০০ শিশুর মধ্যে বারেক অন্যতম। সেখানে তার পরিবারের ভূমিকাটাই ছিল গুরুত্বপূর্ণ। সেখানে কোনো সময় সংস্কৃতি চর্চার বিষয়টি ফুটে উঠবে না। সুতরাং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতি চর্চাই যথেষ্ট নয়। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ জাহান মৌকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মিজানুর রহমানকে আমি আহ্বান জানাচ্ছি। ৪৮, ৫২, ৭১ আর ৯০ ২১ শতকের প্রেরণা। এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। নতুন স্বপ্নের অগ্রযাত্রা থেমে গেছে মাদকাসক্ত যুব সমাজের কারণে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। প্রথমেই শুরু করছি বিপক্ষ দলের প্রথম বিচারকের একটি বক্তব্য দিয়ে। তিনি বলেছেন, সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা যায়। সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা যায়, এটা তো প্রতিপক্ষ আমরাই বলছি, কেন তারা আমাদের পক্ষেই বলছেন। আমার প্রতিপক্ষ বন্ধুদের অবস্থা থেকে বলা যায় যে তাদেরকে যদি কেউ ইচ্ছে নেয় তারা যেন আমাদেরকে ফুল ছুঁড়ে মারবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের দলের প্রথম বক্তা এসে আমাদের অবস্থান সুন্দরভাবে অবস্থান নির্ণয় করে গিয়ে বিষয়টিকে সংজ্ঞায়ন করে গিয়েছেন। তিনি যুক্তির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন যে সুস্থ সংস্কৃতি চর্চার দ্বারা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। মাননীয় মডারেটর বিপক্ষ দলের প্রথম বিচারকের উচিত ছিল বিপক্ষে অবস্থান করা, একটি সুনির্দিষ্ট অভিপ্রায় তৈরি করা, কিন্তু তিনি সেটি পারেননি। তিনি একটি দশাপূর্ণ জায়গায় দাঁড়িয়ে বিরোধিতা করে গিয়েছেন। মাননীয় মডারেটর আজকের বিতর্কের বিষয়ের মধ্যে যে শব্দটি অধিকতর গুরুত্বপূর্ণ সেটি হলো সুস্থ সংস্কৃতি। সুস্থ সংস্কৃতির আওতাভুক্ত বিষয়গুলো হলো পাঠাগারে বই পড়া, মাঠে খেলাধুলা করা, পারিবারিক বৈঠক, সামাজিক ক্লাব গঠন, বিতর্ক প্রতিযোগিতা করা, কবিতা আবৃত্তি করা ইত্যাদি। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে? দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা করে, বিজ্ঞানের চর্চা জাদু করে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। ও চর্চা কেউ কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের জাত মানুষ হবে। বিখ্যাত লেখক হেমন্ত চৌধুরীর মতে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের যুব সমাজ যদি সুস্থ সংস্কৃতির আওতাভুক্ত পাঠাগারে বই পড়ে নিজের অবসর বের করে তাহলে সে কিভাবে মাদকাসক্ত হবে? প্রশ্নের প্রতিপক্ষ দলের যুক্তিকার দিকে গেছে, আশা করি উত্তরটি পেয়ে যাবো। ধর্মীয় শিক্ষা, সকল ধর্মীয় শিক্ষাই সুস্থ সংস্কৃতির অন্তর্গত। কেননা সকল ধর্মের মূল বাণী সব প্রতিষ্ঠা কারার কাছকে ঘৃণা করা। মাদক তো দূরের কথা, কোন ধর্মে এমন শিক্ষার কথা বলা হয়নি যেখানে নৈতিক শিক্ষা অবক্ষয় ঘটে এবং সামাজিক বিশৃঙ্খলা ঘটে। পারিবারিক বৈঠক হলো সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান মাধ্যম। কথিত আছে যে a strong family bond is the precondition for a successful social administration. আমাদের যুব সমাজ যদি তাদের অবসর সময়টা পরিবারের সাথে কাটায় তাহলে পরস্পরের সাথে বোঝাপড়ার ব্যাপারটা যেমন কষ্ট হয়ে যায় তেমনি মাদকাসক্ত আর কোনো সম্ভাবনাই থাকে না। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা সহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধ করতে কালীর কণ্ঠ পত্রিকার সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশকে মৌলবাদ, জঙ্গিবাদ, মাদক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষা করতে সুস্থ ও শুদ্ধ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। ডক্টর শাহরাজ সামিন বলেন, বস্তু ব্যক্তির শারীরিক সুস্থতার সঠিক লালন ও বর্ধন লাভের জন্য দেহ ও প্রাণীর ভারসাম্যপূর্ণ উৎকর্ষ আবশ্যক। একটি জাতিকে অবক্ষয় থেকে বাঁচাতে ও সভ্যতা লালন একান্তই জরুরি। তথ্যসূত্র বইয়ের কাগজ। শিল্পকলা একাডেমির সাহিত্য চর্চা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, দেশ থেকে সামাজিক অবক্ষয় দূর করতে রক্ষা কবচ হিসেবে কাজ করে সুস্থ সংস্কৃতি।
দেশটিকে অন্ধকার দূর করতে সুস্থ সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি আরো বলেন, সম্প্রতি নৃশংসতম অপরাধ থেকে সমাজকে বাঁচাতে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তথ্যচিত্র প্রতিপক্ষ বন্ধুরা, সমাজের নৃশংসতম অপরাধগুলো যদি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে রোধ করা যায় তাহলে মাদক কেন নয়, প্রতিপক্ষ দলের দলনেতার কাছে আশা করি উত্তরটি পেয়ে যাব। ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্ট 2011 অনুযায়ী 80% যুব সমাজ মাদকাসক্ত, তার মধ্যে 90% যুব সমাজ কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। 21 জুন 2016 নিউইয়র্কের এক প্রতিবেদনে জানা যায়, আমেরিকার যত অপরাধ সংঘটিত হয় তার 63.09% মাদকাসক্তরা সংঘটিত করে। কেন এরা মাদকের সাথে জড়িত? প্রশ্ন করলে উত্তর একটাই আসে, সুস্থ সংস্কৃতির অভাবে। সুস্থ সংস্কৃতি চর্চা বাড়ালে এই মাদকাসক্তের হার কমবে। মাদকের ভয়াবহ করাল গ্রাসের জন্য প্রশাসন আজ বিচলিত, পরিবার আজ আতঙ্কিত, চিকিৎসকেরা দিশেহারা। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, যদিও বা সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবু আমাদের অধিকাংশ যুব সমাজ ধূমপায়ী। কেন এরা ধূমপায়ী হচ্ছে? প্রতিপক্ষ বন্ধু, আপনি কি বলবেন? সচেতনতার অভাব? অবশ্যই না। কেননা সিগারেটের গায়ে সচেতন করার জন্য লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। এর কারণ হচ্ছে অপসংস্কৃতির প্রভাব। আমাদের যুব সমাজ যখন ফিল্মের কোন একটা সিনে দেখতে পাই তার প্রিয় তারকা একটা নতুন হেয়ারস্টাইল নিয়েছে, নতুন ডিজাইনের পোশাক পরেছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, তখন সে নিজে তার বাস্তবভাবে লালন করতে থাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রথম দলের দ্বিতীয় বক্তা মিজানুর রহমানকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নীলিমা হক চারুকে। এ পর্যায়ে বক্তব্য রাখবে নীলিমা হক চারু। করে যাওয়া আমি নবজাতকের কাছে আমাদের অঙ্গীকার, তেমনি মাদকের মতো বড় একটি যন্ত্রাংশে আমরা সুস্থ পৃথিবী গড়ে তুলবো। বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখার সহযোগিতায় এবং পূর্বদলা হেল্পলাইন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মাননীয় মডারেটর বিজ্ঞবিচক মন্ডলী, আমার পক্ষ বিপক্ষে তার্কিকগণ যা দেখছেন ও শুনছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সুস্থ সংস্কৃতি চর্চায় পারে যুব সংস্থা মাদক থেকে দূরে রাখতে। সঙ্গত কারণে আমি এবং আমাদের বিষয়টির বিপক্ষে সুদৃঢ় অবস্থান। আমার দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞান করে গেছেন এবং দ্বিতীয় বক্তা হিসেবে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাব এবং তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা যুক্তি খণ্ডন অথবা এই প্রমাণ করে যাবেন যে শুধু সুস্থ সংস্কৃতি চর্চায় যুব সংস্থা মাদক থেকে দূরে রাখতে পারে না। আমি আমার প্রতিপক্ষ থেকে বন্ধু যতই বিতর্ক দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তারা শুধু সুস্থ সংস্কৃতি চর্চার কথাই বলেছেন, অথচ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য বাংলাদেশ কিশোর অপরাধ ওয়েবসাইটে সর্বপ্রথম নির্দেশনা হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি। হ্যাঁ প্রিয় প্রতিপক্ষ, আমরা মনে করি সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। সামাজিক ভাবে যখন কোন জাতি বা গোষ্ঠী যুব সমাজকে মাদকের কুফলগুলি সম্পর্কে নিপুণ ভাবে তুলে ধরবে, তখন সে যুব সমাজ মাদক গ্রহণ দূরের কথা মাদক স্পর্শ থেকে বেরোতে থাকবে। সেজন্য যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। মাননীয় মডারেটর, দার্শনিক এরিস্টটলের ভাষায় কোন কার্য সম্পাদনের জন্য একাধিক কারণ নিহিত থাকে, কোন কার্য এককভাবে সংগঠিত হতে পারে না। তাই মাদকের মতো একটি সামাজিক সমস্যা দূর করতে একমাত্র সুস্থ সংস্কৃতি চর্চায় যথেষ্ট হতে পারে না। বর্তমানে সুস্থ সংস্কৃতির আচ্ছাদনে অপসংস্কৃতি চর্চা করা হয়, আর এসব অপসংস্কৃতির প্রমাণ হলে পহেলা বৈশাখে। আর বৈশাখী অনুষ্ঠান হচ্ছে বাঙালি সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ অংশ, যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পালন করে। আগে বাঙালিরা তাদের সংস্কৃতিকে সারা বছর ধরে রাখতো, কিন্তু বর্তমানে শুধু বছরে একদিন তরুণ তরুণীরা লাল পাড় সাদা শাড়ি কিংবা পাজামা পাঞ্জাবি পরে বিভিন্ন বৈশাখী মেলায় যায়। কিন্তু সেখানে আধুনিকতার আদলে এবং পাশ্চাত্য সংস্কৃতি মহে তাইকা পরিণত হয়েছে তরুণ তরুণীদের মিলন কথা। শুধুমাত্র বিশেষ দিনে সেলফি তুলে তা ফেসবুকে আপলোড করে অধিক লাইক করা চাই বৈশাখ মেলা পরিণত হয়ে এটা ফ্যাশন শোতে। এটাকে কি সুস্থ সংস্কৃতি চর্চা বলে না ফ্যাশন শো বলে, তা সত্যি আমাদের বোধগম্য নয়। যুব সমাজ মাদকের দিকে আসক্ত হওয়ার কারণগুলো হলো দরিদ্রতা, বেকারত্ব, বাবা মার বিচ্ছেদ, অধিক শাসন, একাকিত্ব, আদার অভাব ইত্যাদি। আর এই উক্ত কারণগুলো যদি আপনি সুস্থ সংস্কৃতি নির্মূল করতে পারতো, তাহলে দেশে থাকতো না কোনো মাদক সেবনকারী, থাকতো না কোনো মাদক ব্যবসায়ী, থাকতো শুধু আপনার সুস্থ সংস্কৃতি। বাংলাদেশ সরকার 1 ফেব্রুয়ারি 1990 সালে মাদক বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছে। সর্বশেষ বিধিমালা 2013 প্রণয়ন করেছে, যেখানে পাবলিক প্লেস, সরকার ঘোষিত যে কোনো স্থান, এমনকি ছাত্রের সামনে শিক্ষক প্রদান করলেও তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রথমবার অপরাধ করলে 300 টাকা, এরপর দ্বিগুণ হারে বাড়তে থাকবে। তথ্যসূত্র এসডি ভর্তি পাঠ্যবই বাংলাদেশের বিষয় পরিচয়, যার ফলে শাস্তি পেয়ে অনেকে ওইসব স্থানে মাদক গ্রহণ থেকে বিরত থাকে, যেখানে একমাত্র আইনের প্রয়োগে ফুটে উঠেছে। যুব সমাজ থেকে মাদক দূরে রাখার জন্য প্রয়োজন মাদক সম্পর্কে আইনি প্রচারণা, আইনের প্রত্যাবর্তন। আর এই দুটি কাজে বাংলাদেশ সরকার করতে যাচ্ছে। ইতিমধ্যে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এটি অংশ হিসেবে এনসিডি কর্তৃক পাঠ্যবই মাদকের কুফলগুলো নিপুণ ভাবে তুলে ধরা হচ্ছে। এতে শিক্ষার্থীর মধ্যে সচেতনতার প্রভাব বিস্তার করছে। এছাড়াও সরকার প্রচার প্রচারণার মাধ্যমে অভিভাবক সহ দেশের সাধারণ জনগণ সচেতন হয়ে উঠছে এবং পরিবার থেকে তাদের মাদকের কুফলগুলো সম্পর্কে সন্তানকে জানাতে পারছে। তারপরে আসে আইনের কঠোর অবস্থান। বৈরী আবার কারণে সাধারণত মাদকের চোরাচালান বেড়ে যায়। এর ইতিমধ্যে 40 কোটি টাকা মাদক দ্রব্য আটক করে র্যাব। এছাড়াও এ পর্যন্ত 1 লক্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 24 আগস্ট 2020 তারিখ 5 কোটি এবার ট্যাবলেট জব্দ করা হয়, যা সমুদ্র পথে মাছের মাধ্যমে এসে পাচার হচ্ছিল।
তথ্যসূত্র 25/11/2020 তারিখ প্রেস রিপোর্ট সময় সংবাদ আইনের কঠোর অবস্থানের কারণে তাদেরকে সমুদ্রপথে আটক করা হয় এবং মাদক চোরাচালান অপরাধের মামলা করা হয়। প্রতিপক্ষ দলের বন্ধুরা, উপরোক্ত ঘটনায় সুস্থ সংস্কৃতির চর্চা কি মাদক দ্রব্য চোরাচালান বন্ধে ভূমিকা রাখতে পারত? প্রশ্ন হলো আপনাদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। ইসলামী মাদক নিয়ন্ত্রণ আইনের কঠোরতায় পরিণত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবীর শাসক ছিলেন তখন তার স্বীয় পুত্র আবু শাহনামাকে মর্যাদাপন্ন অপরাধে 80টি বেত্রাঘাতে নির্যাতিত করেন। তিনি বেত্রাঘাত করেন করলে আবু শাহনামা মৃত্যুবরণ করেন। এ থেকে বুঝতে পারি যে ইসলামী দৃষ্টিতে মাদক নিয়ন্ত্রণে সুস্থ সংস্কৃতি চর্চা নয়, বরং আইনি ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না। আমাদের এই দ্বিতীয় বক্তার বক্তব্য শেষ পর্যায়ে আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, দ্বিতীয় দলের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্য শেষ অংশটুকু 1 মিনিটের অংশটুকু আমরা আসলে ভালো শুনতে পাইনি। সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা, আমাকে কি শোনা যায়? তোমাদের শুনতে পাচ্ছ আমাকে? নীলিমা হক, চারু কি শুনছো আমাকে? চারু শুনছো আমাকে? তুমি শুনো? বিচারক বৃন্দ, এখন এই মুহূর্তে আমরা কি সিদ্ধান্ত নিব? তারা কি 1 মিনিট সময় দিব নাকি? জি, যেখান থেকে শেষ করেছিল ওখান থেকে আবার শুরু করব। লাস্ট 1 মিনিট দেওয়া যায়, আর আমরা শুনতে পাই। চারু, তোমার জন্য 1 মিনিট। শেষের যে অংশটুকু আমরা শুনতে পাইনি সেই জন্য আবারও 1 মিনিট। এখনো কিন্তু আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। শেষ অংশটুকু 1 মিনিট। 1994 সালে আবারও শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনছি, বলো। শোনা যাচ্ছে না? শুনছি। 1994 সালে, জি স্যার আমিও শুনছি। 1994 সালে আবার একই মাদক গ্রহণের জন্য দল থেকে চিরতরে বহিষ্কৃত হয়। তেমনি বাংলাদেশে উদীয়মান বাহাতি পেশার কাজী অনিক মাদক গ্রহণের জন্য 2 বছরের জন্য দল থেকে বহিষ্কৃত করা হয়। উল্লেখ্য, তিনি 2018 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ 10টি উইকেট সংগ্রহ করেন। তেমনি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের ওপেনার আহমেদ শাহ মাদক গ্রহণের জন্য দল থেকে বহিষ্কৃত করা হয়। এ থেকে আমরা বুঝতে পারি সংস্কৃতি চর্চা তাদেরকে মাদক থেকে দূরে রাখতে পারেনি, বরং আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার নিজেদেরকে মাদক থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই পরিশেষে বলতে চাই, মাদক মুক্ত দেশের অঙ্গীকার, এগিয়ে যাব গতিতে দৌড়বার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নীলিমা হক চারুকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন পূর্বদলা হেল্পলাইনের নিয়মিত আয়োজন আজকে অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আজকের পর্ব। তো আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে ফোন করে 01714467788 অথবা আমাদেরকে ইমেইলেও জানাতে পারেন। ইমেল purbodola@gmail.com, এই অ্যাড্রেসে আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। তো এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা শাহানা হক সাবিহা ইবাকে আমি তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। সচেতনতা সুস্থ সংস্কৃতির অন্তর্ভুক্ত, এটা আমার দলের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা ভালো করে বুঝিয়ে গেছেন। আমি আবারও বলছি, আর প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার একটি কথা দিয়ে শুরু করছি। তিনি বলেন ফ্যাশন শো এর কথা। এটি কিন্তু সুস্থ সংস্কৃতির অংশ নয়, আমরাও এটি দূর করার চেষ্টা করছি। আর প্রতিপক্ষ দলের বন্ধুদের এই অবস্থা দেখে বলতেই হচ্ছে, লেখক তুমি জলে লিখছো, আর জলে লিখন থাকে না। ধন্যবাদ মাননীয় মডারেটর। একটি গাছ জন্ম থেকে বেড়ে ওঠার জন্য দরকার পানি, বাতাস, আলো, বীজ এবং পরিচর্যা। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বীজ, কেননা বীজ ছাড়া একটি গাছের অস্তিত্ব কল্পনা করা যায় না। আর এই ক্ষেত্রে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে যে বিষয়টি বীজ হিসেবে কাজ করছে তা হচ্ছে সুস্থ সংস্কৃতির চর্চা। যে দেশের তরুণ সমাজ সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, তারই উত্তরসূরি আজ হিরোইন গাজায় ভূত হয়ে জীবন নষ্ট করছে। সুস্থ সংস্কৃতির চর্চায় পারে যুব সমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে পারি। মাননীয় মডারেটর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি সেমিনারে ঘোষণা করেন
মাদক, সন্ত্রাসবাদ থেকে যুব সমাজকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতির আরো চর্চা দরকার। ইউরোপ ইংরেজি সভ্যতার রোশানলে পড়ে আমাদের আজকের যুব সমাজ তাদের মূল ধারার সুস্থ সংস্কৃতি থেকে বিচ্যুত। তারা পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণে চুলের স্টাইল, পোশাক আশাক, এমনকি তাদের সংস্কৃতির মদ্যপানকেও আমাদের যুব সমাজ গ্রহণ করে ধ্বংসের দিকে যাচ্ছে। আর যুব সমাজকে ধ্বংস থেকে রক্ষা করার একমাত্র হাতিয়ার হচ্ছে সুস্থ সংস্কৃতির চর্চা। সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো হিংস্র হয় না, হয় কবি কাজী নজরুল ইসলামের ন্যায় বিদ্রোহী, বঙ্গবন্ধুর নেই বজ্রকণ্ঠ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেই সমাজ সংস্কারক, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেই দেশপ্রেমী। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো মাদকাসক্ত হয় না। আর তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতির চর্চা দরকার। মাননীয় মডারেটর, সুস্থ সংস্কৃতির চর্চার হয়ে বর্তমানে মাদকাসক্তের সংখ্যা প্রায় 70 লাখের বেশি। বিশেষজ্ঞদের মধ্যে দেশে মোট জনসংখ্যার ন্যূনতম 25% লোক মাদক দ্রব্য গ্রহণ করে। তাদের মধ্যে 15% হচ্ছে আমাদের ভবিষ্যৎ কর্ণধার যুব সমাজ। কেন এই ভবিষ্যৎ কর্ণধার যুব সমাজের এই অবস্থা? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমাদের শিশু কিশোর থেকে শুরু করে যুব সমাজকে সুস্থ পথে ফিরিয়ে আনতে এবং মাদক থেকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতির চর্চা যত বেশি করা যাবে তত বেশি সুপথে আনা যাবে এবং মাদক থেকে দূরে রাখা যাবে। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সুস্থ সংস্কৃতির চর্চার প্রতি আহ্বান জানান। মাননীয় মডারেটর, আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রথম আলোর এক প্রতিবেদনে বলেন আমাদের লক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে দেওয়া, শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত করে মাদক মোকাবেলায় কাজ করা। মাননীয় মডারেটর, আমাদের সংস্কৃতি মন্ত্রী বলেন দেশে সংস্কৃতি চর্চা কমে যায়, বর্তমানে জঙ্গিবাদ ও মাদক মাথাছড়া দিয়ে উঠেছে। আর এই জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতির চর্চা সম্প্রসারণ করতে হবে। তিনি আরো বলেন সুস্থ সংস্কৃতির চর্চার হয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে মাদক গ্রহণের প্রবণতা বেড়ে গেছে। আগের থেকে এখন তরুণ তরুণীদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা বেশ ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আগে ছেলেদের সংখ্যা যেমন বেশি ছিল ঠিক তেমনি বেশি হয়েছে, কিন্তু দিন যত সামনে যাচ্ছে মেয়েরাও যেন পাল্লা দিয়ে মাদকের দিকে ঝুঁকছে। সুস্থ সংস্কৃতির জারি, শাড়ি, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, নবান্ন উৎসব, পুঁতি পাটকারের গান ইত্যাদি আমাদের মাটি ও মানুষের কথা বলতো আমাদের আত্মার কথা। কিন্তু বর্তমানে নেই বললে চলে। বর্তমানে বিভিন্ন অশ্লীল ও অপ্রীতিকর গান, ভিডিও সকলের হাতের মুঠোয়, যা যুব সমাজকে বিপদগামী করছে। আগে যেখানে বিভিন্ন অনুষ্ঠান যেমন পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, হাডুডু, কাবাডির মতো খেলা, নৌকা বাইচ ইত্যাদির আয়োজন করা হতো এবং খাবারের আয়োজনের মধ্যে থাকতো পিঠা, পায়েস ইত্যাদি। কিন্তু বর্তমানে সেই জায়গাটিতে নতুন বছরকে স্বাগত জানাতে এবং পুরাতন বছরকে বিদায় জানাতে 31st নাইট উদযাপনের নামে বিভিন্ন অশালীন কাজকর্ম করছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা ক্লাবে গিয়ে নাচানাচি করছে এবং মদ্যপান করছে, যা অসুস্থ সংস্কৃতির পরিচয় বহন করে। ঠিক এই জায়গাটিতে যুব সমাজকে সুপথে ফিরিয়ে আনতে কোন বিষয়টি প্রয়োজন অনুভূত হচ্ছে প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আর পরিশেষে একই কথা বলতে চাই, সুস্থ সংস্কৃতির চর্চা করব, মাদক মুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই পক্ষ দলের দলনেতা শাহানা হক সাবিহা হিবাকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়ামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখার সহযোগিতা এবং পূর্বদলা হেল্পলাইন কর্তৃক আয়োজিত আজকে বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনা রয়েছেন মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, পক্ষ এবং বিবেকদের তার্কিকগণ এবং যারা দেখছেন শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সুস্থ সংস্কৃতি চর্চায় যুব সমাজ মাদক থেকে দূরে রাখবে। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়কে সংজ্ঞায়িত করে গেছেন, দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ করে গেছেন এবং আমি আমার দলের দলনেতা হিসেবে বিষয়টিকে তত্ত্ব, উপাত্ত এবং অকাট্য যুক্তি দ্বারা প্রমাণ করে যাবো যে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কেবলমাত্র সুস্থ সংস্কৃতি যথেষ্ট নয়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকের শিশু হবে ভবিষ্যৎ দেশের পরিচালক, কিন্তু শিশু নষ্ট তো আজ দেশ নষ্ট। গোড়ায় আছে মাদক। বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মাদক কিশোর কিশোরী তরুণ তরুণীদের গ্রাস করে নিচ্ছে। মাদকের নেশায় ডুবে ভূত হয়ে যাচ্ছে বর্তমান যুব সমাজ। সাগরের বিশাল ঢেউয়ের মতো মাদক বর্তমান যুব সমাজকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। যে শিশুর হাতে কাগজ কলমের মুখে আদর্শবাণী ছন্দে ছন্দে বয়ে যাবার কথা ছিল, আজ সেই শিশুর হাতে সিগারেট এবং মুখ সিগারেটের ভয় অন্ধকার হয়ে যাচ্ছে। মাদক বর্তমান যুব সমাজের শিরায় শিরে এমন ভাবে মিশে গেছে, আজকের বিতর্কের মধ্যে দাঁড়িয়ে বলতেই হচ্ছে সর্বাঙ্গে ব্যথা তো ঔষধ লাগাবো কোথা। সম্মানিত বিচারক মন্ডলী, মন্দকাজের সাথে জড়িয়ে পড়া অত্যন্ত সহজ, কিন্তু এই মন্দকাজ থেকে বেরিয়ে আসার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। ঠিক তেমনি মাদকের মধ্যে একটি নেতিবাচক দ্রব্যের প্রতি আসক্ত হওয়া খুবই সহজ, কিন্তু এই মাদক থেকে বেরিয়ে আসা একজন মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে খুবই কঠিন কাজ। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আজ শহরে গ্রামে সব জায়গাতে মাদক দ্রব্যের সহজলভ্যতা রয়েছে। যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই খুব সহজে মাদক দ্রব্য জোগাড় করতে পারে। উন্মুক্ত সমাজে মাদক দ্রব্যের ছড়াছড়ি, স্বল্প মূল্যে মাদক দ্রব্যের যোগান, অসৎসঙ্গীদের সাথে মেলামেশা, সবকিছু মিলিয়ে মাদক বর্তমান যুব সমাজের হাতের কাছেই।
এমন পরিবেশে একমাত্র সুস্থ সংস্কৃতি চর্চা কিভাবে আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে? প্রশ্ন হলো প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। একটু লক্ষ্য করলে দেখা যায় আজ বাংলাদেশের সংস্কৃতি চর্চা বেশি হচ্ছে রাজধানী শহর ঢাকায়, কিন্তু সেখানে কিন্তু নেশাগ্রস্তদের বিভিন্ন এলোমেলো বা খারাপ কাজ লক্ষ্য করা যায়। বিগত কয়েকটি লোমহর্ষক ঘটনা আমাদের সকলের বিবেকে নাড়া দিয়ে গেছে। কিছুদিন আগে অনেক পত্রিকার শিরোনাম হতো নেশাগ্রস্ত যুবকের গুলিতে জোড়া খুন, মাদকাসক্ত মেয়ের হাতে মা বাবা খুন, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় খুন হলেন বাবা মা। আর এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য নতুন নয়, তা সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু ঢাকা শহরের জন্য অনেক পুরনো খবর। তো এই ক্ষেত্রে সুস্থ সংস্কৃতির উপস্থিতি এত প্রখর হওয়া সত্ত্বেও কেন আজ এই ধরনের ঘটনাগুলো ঘটছে? কারণ সেখানে সামাজিক মূল্যবোধের অভাব রয়েছে, পারিবারিক সচেতনতার অভাব রয়েছে, ধর্মীয় অনুশাসনের অভাব রয়েছে, আর অসৎসঙ্গীদের সাথে মেলামেশা বন্ধেরও ঘাটতি রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এসব ঘটনায় মাদক থেকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতি যুব সমাজকে কোনো সহায়তা করেনি। তারপরে আপনারা কিভাবে কেবল সুস্থ সংস্কৃতি যথেষ্ট মনে করছেন তা আমার বোধগম্য হচ্ছে না। অর্থনীতিবিদ মেলতাসের মতানুসারে কোন দ্রব্যের দাম যখন কমে তখন তার চাহিদা বাড়ে, আর যখন কোন দ্রব্যের দাম বাড়ে তখন তার চাহিদাও হ্রাস পায়। সেই সূত্র অনুযায়ী এটা খুব স্পষ্ট যে বাজারে বর্তমানে মাদক দ্রব্যের মূল্য কম থাকার কারণে এর চাহিদা অনেক, আর যখন মাদক দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হবে তখন এর চাহিদাও হ্রাস পাবে। তাই অর্থনীতিবিদ মেলতাসের মতানুসারে এই মাদক দ্রব্যের সেবন হ্রাস করার জন্য এর সহজলভ্যতা দূর করে একে অর্থনৈতিকভাবে দুষ্প্রাপ্য করে তুলতে হবে, যেন এটি মাদকাসক্তদের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। আর এই ক্ষেত্রে সুস্থ সংস্কৃতির কোনো ভূমিকাই নেই। আর আমরা যদি ধর্মীয় অনুশাসনের দিকে লক্ষ্য করি তবে দেখতে পাই যে সৃষ্টির আদি থেকেই আল্লাহ তাআলা পথভ্রষ্ট মানুষদের পথ দেখানোর উদ্দেশ্যে যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, যারা ছিলেন ধর্মের ধারক বাহক। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নৈতিকতার অনুশীলন এবং কোরআন হাদিসের দ্বারা পথভ্রষ্ট মানুষের পথ দেখাচ্ছেন এবং নেশাগ্রস্ত মানুষদের ইসলামের পথে ধাবিত করেছেন। তো একইভাবে আমরাও যদি ওনাদের কোনো পথে অগ্রসর হই তবে কিন্তু কোনো ধরনের সংস্কৃতি চর্চা ছাড়াই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, মাদক গ্রহীতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদকের চাহিদাও, সাথে মাদক দ্রব্যের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে, সাথে মাদক দ্রব্যের চোরাচালানও বৃদ্ধি পাচ্ছে, যা খবরের কাগজে দেখা যায়। বাংলাদেশের চারদিকে পার্শ্ববর্তী দেশের সীমান্ত, তাই খুব সহজে মাদক পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছে। যেমন ভারত থেকে ঢুকছে ফেন্সিডিল এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে স্রোতের মতো ঢুকছে ইয়াবা, যেখানে 2010 সালে 81,000 ইয়াবা ট্যাবলেট আটক হয়েছিল, সেখানে 2016 সালে আটক সংখ্যা দাঁড়ায় প্রায় 3 কোটি। তো বাংলাদেশে বিক্রিত প্রতি বছর ইয়াবার দাম দ্বারা 81,600 কোটি টাকা। এছাড়াও বেশ কিছু মাদক দ্রব্য আমাদের চারপাশে প্রতিনিয়তই খুঁজে পাওয়া যায়। এবার মাদক দ্রব্যের চোরাচালান যতদিন পর্যন্ত বন্ধ করা সম্ভব হবে না ততদিন পর্যন্ত মাদক দ্রব্যের সহজলভ্যতা রোধ করা সম্ভব হবে না, আর যতদিন পর্যন্ত মাদক দ্রব্যের সহজলভ্যতা রোধ করা সম্ভব হবে না ততদিন পর্যন্ত আমাদের এই দেশ থেকে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে না। তাই পরিশেষে বলতে চাই, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কেবলমাত্র সুস্থ সংস্কৃতি এককভাবে যথেষ্ট নয়, এজন্য আমাদের পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাই কবির ভাষায় বলতে হয়, বাবা মায়ের অবহেলায় নষ্ট হতে সন্তান, ছোট থেকে ভালো করে শেখাও তাদের সম্মান, ভালোবাসা পেলে তারা করবে না মদ্যপান, সুশিক্ষায় শিক্ষিত হবে, রক্ষা করে জীবনের মান। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়ামকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। তো এর আগে আমি সম্মানিত বিচারক যারা আছেন তাদের জ্ঞাতার্থে একটু কথা জানিয়ে রাখতে চাই যে আমাদের বিচার কাজ যখন চলবে তখন পর্যায়ক্রমে আপনারা যারা বিচারক আছেন তারা তিনজনই আপনারা আজকে আমাদের এই আয়োজন এবং শিক্ষার্থীদের যে বক্তব্য বা তাদের যে উপস্থাপনা সেই বিষয়ে আপনাদের মূল্যায়ন আপনারা প্রত্যেকে তুলে ধরবেন। তো এ পর্যায়ে আমি যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা ইসরাত হাফিজ ইকরাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষ বন্ধুরা এমন ভাবে এমন ভাবে বক্তব্য দিচ্ছেন যেন তারা জারিয়ে ট্রেনে যাচ্ছেন। আমি তাদের একটা প্রশ্ন বুঝতে পারিনি। আর দ্বিতীয় বিতর্কিক বলেছিলেন যে কিভাবে সুস্থ সংস্কৃতি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারি। যদি যুব সমাজ সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের সময় কাটায় তাহলে কিভাবে যুব সমাজ মাদকাসক্ত হবে, এই একই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম। আর আপনারা এমন অপ্রাসঙ্গিক কথা বলছেন যা শুনে মনে হচ্ছে আপনারা ধান মানতে গিয়ে শিবের গীত গাইছেন। প্রতিপক্ষ আপনাদের অবস্থা দেখে বলতে হয়, এক কৃষক বলেছিল যে আমাকে যে 2 আর 2 4 বুঝাতে পারবে আমি তাকে আমার হালের বলদ দিয়ে দেবো, কিন্তু তার স্ত্রী বলেছিল যে এতে তো সহজেই তোমাকে বুঝিয়ে হালের জোড়া নিয়ে যাবে। তখন কৃষক বলেছিল যে আমাকে যে যতই বুঝাবে আমি বুঝবো না। আমার প্রতিপক্ষ দলের অবস্থাও ঠিক সেরকমই, আমার প্রতিপক্ষ দলের দলনেতাও ঠিক সেরকম ভাবেই কথা বলে গেছেন। আর আমার প্রতিপক্ষ দলের বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন যে ধর্মীয় অনুশাসনের কথা, ধর্মীয় আচার আচরণ রীতিনীতি অনুষ্ঠান এই সবকিছু কিন্তু সংস্কৃতিরই অংশ। আপনারা বলে গেলেন সুষ্ঠু আইনের প্রয়োগের কথা, আইনের প্রয়োগ আগেও ছিল এখনো আছে, এরপরে কি মাদক নিয়ন্ত্রণ এসেছে না ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। আর যদি
সুষ্ঠু আইনি পাঠ্য মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে, তাহলে ঐশী বাবা একজন ইন্সপেক্টর ছিলেন, ঐশী বাবা আইনের লোক হওয়া সত্ত্বে ঐশী কেন মাদকাসক্ত হয়েছিল? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আপনারা পারিবারিক সচেতনতার কথা বলেন, আর পারিবারিক সচেতনতাও কিন্তু সুষ্ঠু সংস্কৃতির অংশ। এছাড়া আপনারা বেকারত্বের কথা বলে গেলেন, বেকারত্ব কিন্তু একটা সাময়িক বিষয়, চাকরি পাওয়া মাত্রই বেকারত্বের অবসান ঘটে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারদের বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, এক্ষেত্রে তো একজন বেকার মাদকাসক্ত হওয়ার কথা নয়। এছাড়াও একজন সুস্থ সংস্কৃতিবান বেকার কখনো তার বেকারত্ব বুঝাতে মাদককে গ্রহণ করবে না, গ্রহণ করবে আত্মনির্ভরশীলতাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা তার যুক্তি খণ্ডনের 2 মিনিট বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়ামকে তার যুক্তি খণ্ডনের জন্য। ধন্যবাদ স্যারকে আমাকে অতিরিক্ত 2 মিনিট যুক্তি খণ্ডন দেওয়ার জন্য। আমি প্রতিপক্ষ দলের প্রথম বক্তাকে বলতে চাই, তার সঙ্গে তিনি বলে গিয়েছেন ই প্রত্যয় যোগ করে তিনি সুস্থ সংস্কৃতির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমার প্রিয় প্রতিপক্ষ ভুলে গেছেন ই প্রত্যয় দ্বারাই কিন্তু এখানে একমাত্র সুস্থ সংস্কৃতিকে যথেষ্ট বলা হয়েছে, আর আমরা এই একমাত্র কথাটির বিরোধিতা করছি। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তাকে বলতে চাই, তিনি একটি হাস্যকর প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন আজকাল যুব সমাজ ক্লাবে গিয়ে মদ্যপান করছে, কিন্তু প্রিয় প্রতিপক্ষ আমাদের পরিবার যদি সচেতন থাকে তবে যুব সমাজ আজ ক্লাবে গিয়ে মদ্যপান করা থেকে বিরত থাকবে। সুস্থ সংস্কৃতির কোনো প্রভাব এখানে লক্ষণীয় নয়। আর আমি দলনেতাকে আরো বলতে চাই, ঐশীর বাবা এখানে আইনের লোক হওয়া সত্ত্বেও তার পরিবারে ছিল সচেতনতার অভাব, ধর্মীয় অনুশাসনের অভাব, সামাজিক মূল্যবোধের অভাব, যার ফলে ওনার মেয়ে এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন। আর আমরা যদি গ্রামের দিকগুলো লক্ষ্য করি তবে কিন্তু সাধারণ কৃষক পরিবার থেকেও অনেক মেধাবী এবং শিক্ষিত পরিবারের সন্তান লক্ষ্য করা যায়। আমাদের এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের এই বিতর্কটি কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আমরা চলে আসছি, তাদের বক্তব্যের পালা কিন্তু শেষ হয়েছে। তো এ পর্যায়ে আমাদের অপেক্ষা আমাদের সম্মানিত বিচারক যারা আছেন, বিজ্ঞ বিচারক যারা আছেন তাদের রায়ের জন্য আমরা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করবো। তো এই পর্যায়ে আমরা যারা বিচারক আছেন তারা কিন্তু অনেক ধৈর্য সহকারে এবং খুব চমৎকার ভাবে আমাদের বিতার্কিকদের বক্তব্য তারা শুনেছেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে আরো কি কি করা উচিত এবং তাদের বক্তব্যটা আসলে আপনাদের কাছে করা উচিত বিষয়ে আপনাদের পরামর্শ, মতামত এবং আপনাদের মূল্যায়ন আপনারা তুলে ধরবেন। তো আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক জনাব মোহাম্মদ মেহেদী হাসানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য, এবং সাথে সাথে আপনারা আমাদের যে ফলাফল আছে সেটাও আপনারা একটু রেডি রাখবেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই আসলে এই প্রোগ্রামটার আয়োজন করেছেন তাদের। একটি মহামারীর সময়ে আসলে আমাদের স্টুডেন্টদের আমরা কোমলমতি শিক্ষার্থীদের যে আমরা একসাথে করতে পেরেছি বা তাদের ভালো একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে আনতে পেরেছি, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে একটি জরিপে দেখা গেছে যে আমরা অনলাইন যে ক্লাসগুলো নিচ্ছি আমাদের যে প্রাইমারি শিক্ষা বা মাধ্যমিক শিক্ষাগুলোতে, সেখানে প্রায় 56% স্টুডেন্টরা যারা এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হতে পারছে, আরো অনেকেই পারছে না। তবে আমরা আশাবাদী যে অনেকে আসলে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে, আরো বেশি সৃজনশীল হবে, আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে এই পথে। এখন আসলে আসলে বিতর্কের বিষয়টা খুবই সমসাময়িক। এখন বিভিন্ন রকম সংস্কৃতি নিয়ে আসলে খুব বেশি ধরনের আলোচনা চলছে, বিশেষ করে টিকটকের মাধ্যমে। টিকটকটাকে বেশি মানুষ সামনে নিয়ে আসছে, যেটার কারণে এটা আসলে আকাশ সংস্কৃতির একটা অপসংস্কৃতি বলা যায়। এই অপসংস্কৃতিটাকে ব্যবহার করে আসলে আজকে আমাদের যে, আর এটাতে কিন্তু বয়সের যে ধারণাটা সেটা কিন্তু সেই 25 থেকে এই সময় একদম নিচু পর্যায়ে 10 পর্যন্ত এরকম শিক্ষার্থীরা বা এরকম বয়সের বা আরো কম ধরলে 20 এরা আসলে বেশি সমস্যা। কারণ কি, এইসব শিশুরা বা এইসব বয়সের যারা তারা বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। এখন আকাশ সংস্কৃতিও আমাদের একটি কারণ হতে পারে, এবং আমাদের আরো পার্শ্ব প্রতিক্রিয়া কি কি বিষয় আছে আমাদের সমাজের মধ্যে সেগুলো হতে পারে। এখন কোনটা মুখ্য?
এখন এখানে বিতর্কের একটি বিষয় ছিল যে ই প্রত্যয় যুক্ত ছিল। আসলে বিতর্কটাতে ই প্রত্যয় যুক্ত বোঝানোই হয়েছে এখানে যে সংস্কৃতি চর্চাই পারে। এখন সংস্কৃতি চর্চার মধ্যে কোনগুলো? শুধু কি সংস্কৃতি চর্চার মধ্যে আকাশ সংস্কৃতি? শুধু না, সংস্কৃতির মধ্যে শুধু আকাশ সংস্কৃতির মধ্যে বোঝায় না, সংস্কৃতির মধ্যে একটি সমাজের আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমরা যত কিছু করি সবকিছু আমাদের সংস্কৃতির একটি অংশ। কারণ মানুষ যখন একটি সমাজে বসবাস করে তখন মানুষ সংস্কৃতির আদর্শে অনুপ্রাণিত হয়ে সে সমাজে বসবাস করতে পারে। মানুষের মধ্যে সংস্কৃতি না থাকলে মানুষ কখনো সমাজে বসবাস করতে পারে না। কারণ কি, পশু পাখিদের মধ্যে তো সংস্কৃতি নেই, না থাকার কারণে তারা কিন্তু বনে জঙ্গলে বসবাস করে। মানুষের মধ্যে সেই সংস্কৃতিটা আছে বলে আসলে আমরা সমাজে বসবাস করি। এখন সমাজের জন্য আমাদের কোনটা এলিমেন্ট দরকার? আসলে কি সংস্কৃতির একটি এলিমেন্টে আমাদের পরিবর্তন করতে পারে আকাশ সংস্কৃতি, নাকি অনেকগুলো এলিমেন্ট করতে পারে? আসলে এখানে দেখানোর দরকার ছিল কোনটা প্রধান, কোনটি মুখ্য। আসলে সংস্কৃতিই মুখ্য, সংস্কৃতির একটি বিষয় মুখ্য আকাশ সংস্কৃতি, নাকি সাথে সাথে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের দরকার? তারা সবসময় পক্ষ দল চেষ্টা করেছিল তাহলে আকাশ সংস্কৃতিকে স্টাবলিশ করার। তবে এটা একটা বোধগম্য বিষয় যে বলার বিষয় যে কখনো একটি এলিমেন্ট দিয়ে কখনো সমাজকে পরিবর্তন করা যায় না, বা একটি এলিমেন্ট দিয়ে কখনো সমাজকে পরিমাপ করা যায় না। যদি আজকে আকাশ সংস্কৃতি আমি বন্ধ করে দিই, সাপোজ আমি বন্ধ করে দিলাম, তাহলে কি আমার মাদক বন্ধ হবে? শুধু কি যারা এই আকাশ সংস্কৃতির সাথে আছে তারাই মাদক গ্রহণ করছে? অনেক অশিক্ষিত মানুষও তো মাদক গ্রহণ করছে না, যারা কিনা ফেসবুক বা এইসব ভিডিও বা এইসব কিছু বোঝে না, তারপরে তো তারা মাদক গ্রহণ করছে। অনেকে জেনেও মাদক গ্রহণ করছে, অনেকে না জেনেও মাদক গ্রহণ করছে। অনেকে আকাশ সংস্কৃতির কবলে পড়ে যে মাদক গ্রহণ করছে তা না, আসলে আমাদের পারিবারিক বা আমাদের আইনের যে ইয়েটা, সহজলভ্যতাটা কি, আসলে সহজলভ্যতাটা একদিক দিয়ে ঠিক আছে যে সহজলভ্য হলে মানুষ বেশি ব্যবহার করতে চায় কোনো জিনিস, তবে এটা একদিক দিয়ে ঠিক না, কারণ সহজলভ্য না করলেও মানুষ সিগারেট খাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা অনেক বেশি ভ্যাট কিন্তু প্রদান করা আছে। সরকার কিন্তু প্রত্যেক বছর আমাদের বাজেটের সাথে কিন্তু এক্সট্রা এই তামাক দ্রব্যের উপর ভ্যাট আরোপ করছে, অনেক বেশি আরোপ করছে। তারপরেও কিন্তু তামাক দ্রব্যের ব্যবহার আমাদের কমছে না। হয়তো অদূর ভবিষ্যতে সরকারের আরো কিছু প্রেক্ষাপট বা করতে পারে। এখন পক্ষ দলের যেটি উচিত ছিল যে সচেতনতা বলতে, সংস্কৃতি বলতে তারা শুধু আকাশ সংস্কৃতিকে না বোঝায় যেসব সংস্কৃতি আমরা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের সাথে ব্যবহার করে যাচ্ছি, যেগুলো আমাদের সাথে অপ্রত্যক্ষভাবে জড়িত, যেটা কিনা আমজনতা থেকে শুরু করে সচেতন মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরকে মানুষকে একটি মেসেজ দেবে, সেটি প্রমাণ করা। একদিক দিয়ে বিপক্ষ দলকে বলবো তারা আসলে চেষ্টা করেছিল তাদের কিছু মানে ক্রাইটেরিয়া বা এলিমেন্ট গুলো প্রমাণ করে, কিন্তু তাদের সমন্বয়হীনতার জন্য সবগুলো ক্রাইটেরিয়া আসলে তারা প্রমাণ করতে পারেনি। আর দ্বিতীয়ত তাদের সবচেয়ে ভালো লেগেছে তারা তথ্য দুইটি দলে অনেক দিয়েছে। আমার দুইটি দলের বিতর্ক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই জনাব মেহেদী হাসানকে তার চমৎকার মূল্যায়ন এবং কোথায় কোথায় আরো ভালো করা উচিত ছিল এবং তারা কোন কোন জায়গায় অ্যাড্রেস করেছে সেই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য। তো এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো মাহফুজ আহমেদ স্বাধীনকে তার আজকে এই পর্যায়ে তাকে তার মূল্যায়ন। ধন্যবাদ স্যারকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনছি। আচ্ছা, প্রথমেই পুরোদলা হেল্পলাইনকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা আয়োজন করার জন্য। আর আমি নিজে যেহেতু পুরোদলা থেকে বিভিন্ন সময়ে বিতর্ক করেছি আজকে থেকে 6-7 বছর আগে, তো আজকে প্রথমে যেটা বলে নিতে হয়, দুই দলের বক্তব্য শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে থেকে 6-7 বছর আগে বিতর্কের যে পরিস্থিতি ছিল সেই তুলনায় বর্তমান বিতর্কিকরা আরো অনেক ভালো জানে, অনেক ভালো বিতর্ক করছে, এবং এটা নিঃসন্দেহে পুরোদলাবাসীর জন্য খুব একটা ভালো সংবাদ যে পুরোদলার থেকে আরো ভালো ভালো পটেনশিয়াল উঠে আসছে। তো এখন যদি বিতর্কের দিকে চলে যাই, প্রথমেই প্রথম বক্তা পক্ষ দল এবং বিপক্ষ দল নিয়ে যদি কথা বলি, পক্ষ দলের প্রথম বক্তা বিপক্ষ দলের প্রথম বক্তা দুজনেই শুরুতে চমৎকার সংজ্ঞায়ন করে গিয়েছেন। হ্যাঁ, যেটা সব বিতর্কেরই টেকনিক, বাট আমার কাছে সংজ্ঞায়নগুলোকে ক্লিয়ার মনে হয় না একটা কারণে, দুই দলের দুজনেই সেম সংজ্ঞায়ন করেছেন। হ্যাঁ, সংস্কৃতি কাকে বলে, চর্চা কাকে বলে, যুব সমাজ কাকে বলে, মাদক কাকে বলে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ যেটা সেখানে ছিল আমার মতে সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি এবং অসুস্থ সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়। এটা আসলে দুই দলের প্রথম বক্তা থেকেই আসার উচিত ছিল, যেটা শুরু থেকে আসে নাই। যে সংস্কৃতি দুই ধরনের হয়, সংস্কৃতি মানেই হচ্ছে যেটা একটা ভালো দিক থাকবে, একটা মন্দ দিক থাকবে, এবং মন্দ দিকগুলোই মূলত একটা জাতিকে পিছিয়ে নিয়ে যায়, আর সুস্থ সংস্কৃতি মূলত একটা জাতিকে সামনের দিকে নিয়ে যায়। তো আমার মনে হয় প্রথম বক্তা এই জায়গাটাতে মিস করে গেছেন দুই দলেরই।
হ্যাঁ, যদি দুজনে একটু বলতো এবং এটা বলার সাপেক্ষে যদি তারপর বলতো যেমন মাদকের কারণগুলো কি কি, আজকে একটা যুব সমাজ কখন মাদকটা নেয়, যেমন নানা রকম কারণ হতে পারে যেগুলো পরে আসছে, যেমন পক্ষ দলের দ্বিতীয় বক্তা চমৎকার বক্তব্য দিয়েছেন, মাদকের কারণগুলো বলেছেন। সেরকম যদি কারণগুলো শুরুতে আসতো যে মাদকের কারণ কি কি হয়, হ্যাঁ, যেমন প্রথম কথা হচ্ছে পারিবারিক অশান্তি, ধর্মীয় অনুশাসন না হওয়া। আরেকটা তৃতীয় বক্তা চমৎকার উদাহরণ দিয়েছে যে মাদকের সহজলভ্যতা, যদি সহজলভ্যতা না থাকতো যত সমস্যায় হোক হুট করে যে কেউ মাদকে আসক্তি মানে মাদক আসক্ত হতে পারতো না। এই জিনিসটা প্রথম বক্তা থেকে দুই দলেরই শুরুতেই যদি আসতো জিনিসটা আরো সুন্দর হতো। এরপর যেটা আমি বলবো যে প্রথম বক্তা দ্বিতীয় বক্তা শুরুর দিকে তাদের যেরকম স্ট্রাকচার দাঁড়ানোর কথা ছিল, যে আপনারা চমৎকার বক্তব্য দিয়েছেন। আমি এই ক্ষেত্রে বলবো পরিবেশনা এবং ভাষা উচ্চারণ, বিশেষ করে আপনাদের যে তথ্য উপাত্ত বিশ্লেষণ, এটা দেখেই বোঝা যায় যে আপনারা প্রচুর পড়াশোনা করেছেন। বাট ব্যাপারটা হচ্ছে কি, বিতর্ক ইজ এ প্যাকেজ। এখানে আপনাকে প্যাকেজ আকারে প্রমাণ করতে হবে যে আসলে আপনার বলা কথাগুলো পক্ষ দলকে বা বিপক্ষ দলকে, আপনি যে দলে আছেন ওই দলের সাপেক্ষে কতটুকু যায়। আপনি যদি এটা বলেন যে মাদকের কারণ হচ্ছে পারিবারিক সমস্যা, যদি সুস্থ সংস্কৃতি থাকে, সুস্থ সংস্কৃতিগুলো কেমন, যেমন এই যে আজকে আমরা বিতর্ক আয়োজন করছি, এর মাধ্যমে হচ্ছে কি একই সাথে আপনারাও পড়াশোনা করছেন মাদকের বিষয়ে এবং যারা আজকে বিতর্ক দেখছে তারাও কিন্তু জিনিসটা সম্বন্ধে যাচ্ছে এবং তাদের মাঝেও সচেতনতা তৈরি হচ্ছে। তো একই সাথে আমরা সচেতনতাও করছি, মানে সুস্থ সংস্কৃতির চর্চাও করছি এবং সামাজিকভাবে সমাজের মানুষ দেখছে যে আসলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া উচিত, মাদকের সমস্যাগুলো কি কি এবং কিভাবে প্রতিকার করা যায়, এটা কিন্তু মানুষজন এখন দেখছে। এটা একটা চমৎকার উদাহরণ হতে পারতো যে কি করে আসলে মাদকের মতো সমস্যা থেকে আমরা সরে আসতে পারি। তো এইভাবে যদি বিতর্কের স্ট্রাকচারটা প্রতিটা বক্তায় দিত, তাহলে আমার কাছে মনে হয় বিতর্কটা আরেকটু স্ট্রং হতো। ওভারঅল আপনাদের সবারই 6 জন বক্তারই বক্তব্য খুবই সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম স্ট্রাকচারালি যদি আগায়, যেমন বিপক্ষ দলের তৃতীয় বক্তা আমি নোট করে লিখেছি, উনি বলেছিলেন যে সুস্থ সংস্কৃতির কোনো ভূমিকাই নেই। এই ধরনের বক্তব্য আসলে বিতর্ককে দুর্বল করে দেয়। আপনি বিপক্ষ দলকে ডিরেক্ট বলে দিতে পারেন না যে সুস্থ সংস্কৃতির কোনো ভূমিকাই নেই, কারণ তারা শুধুমাত্র মুখেই বলে নাই যে ভূমিকা আছে, তারা কারণ দিয়ে দেখে গেছে। যেমন দ্বিতীয় বক্তা বলেছে যে আজকে যে ছেলেটা পাঠাগারে পড়ছে সেই ছেলে অবশ্যই বই পড়ায় ব্যস্ত, সে নিশ্চয়ই মাদক নেওয়ার মতো সময় পাবে না। এই যে যুক্তিগুলো, এগুলো খুবই চমৎকার কিছু যুক্তি ছিল। তারপর আপনারা অনেক প্রশ্ন করেছেন, প্রশ্নগুলোর উত্তর একটু মানে এমন প্রশ্ন করতে হবে যে প্রশ্নের উত্তর থেকে আমরা একটা সিদ্ধান্ত যেতে পারি। যেমন আপনি যদি বলেন যে আজকে যদি আইন সুশাসন প্রয়োগ করা হয়, আজকে যদি পুলিশ মাদককে ঢুকতে না দেয়, তাহলে মাদক কিভাবে নিবে, এই ধরনের যদি প্রশ্ন, তাহলে এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমরা কিন্তু একটা সমাধান পেয়ে যেতাম যে আসলে কিভাবে জিনিসটা থেকে বেরিয়ে আসা যায়। তারপর এমন প্রশ্ন করা উচিত হয় না যে প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে গিয়েছে। যেমন পক্ষ দল থেকে এই প্রশ্ন আসছে, আমরা বুঝেই পাইনি বিপক্ষ দল কি বলেছে। বিপক্ষ দলের 3 জনের বক্তাই তো ছিল এটা নিয়ে যে কিভাবে সুস্থ সংস্কৃতি নয় বরং বাকি জিনিসগুলো কিভাবে, যেমন পারিবারিক শান্তি, পিতামাতার দায়িত্বপূর্ণতা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, হ্যাঁ, পুলিশের পুলিশিং করা, নজরদারি রাখা, এবং অপসংস্কৃতি বলতে যেটা বোঝায় যে আকাশ সংস্কৃতি এবং এই জিনিসগুলো, এগুলো খুবই সহজ পাঠ। সংস্কৃতি শুধুমাত্র টিভিতে রেডিওতেই থাকে না, সংস্কৃতি আমাদের দৈনন্দিন জীবন, আমাদের চলাফেরা, এই সবকিছুর মধ্যেই থাকে। এবং আজকে আপনার কোন সংস্কৃতিটা আপনাকে খারাপ করছে, কোনটা আপনাকে ভালো করছে, আজকে 10 বছরের কম বয়সী বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেওয়া, এটা খুবই একটা নেতিবাচক কাজ আমি মনে করি। এটাও তাদেরকে অপসংস্কৃতির সম্মুখে নিয়ে আসছে। আজকে এমন কোনো মুভি নাই, এমন কোনো সিনেমা নাই যেখানে নায়ক বা কোনো চরিত্র সিগারেট নিচ্ছে না বা মদ খাচ্ছে না। এই জিনিসগুলো যে অপসংস্কৃতি, এগুলো যে আমাদের বাচ্চাদের কাছে বা যুব সমাজের কাছে যে নেগেটিভলি যাচ্ছে, এই জিনিসটা আপনাদের কোনো বক্তা থেকে আসে না। এটা আসার দরকার ছিল আমার মতে, যে সরাসরি আপনি দেখিয়ে গেলেন যে এই কারণে মাদক নেয় এবং এই কারণটা যদি হয় তখনই মাদক থেকে দূরে সরা যায়। তারপর আপনারা
না বসুন। আমার রেজাল্টটা রেডি। আচ্ছা, আমাদের মেহেদী হাসানের শুধু নাম্বারটা হলে আমরা রেজাল্টটা দিয়ে দিতে পারতাম। যে সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এ পর্যায়ে আমাদের ফলাফল ঘোষণার পালা। তার আগে আমি আমাদের আরেকজন বিচারক যিনি আছেন, কামরুল ইসলাম, সভাপতি আইইআর ডিবেটিং সোসাইটি ও কলেজ বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আমি জনাব কামরুল ইসলামকে আজকের এই অনুষ্ঠানের সার্বিক মূল্যায়ন এবং বিতার্কিক যারা আছে তাদের উপস্থাপনা সহ সার্বিক বিষয় নিয়ে আপনার মূল্যায়ন উপস্থাপনের জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। একটা চমৎকার বিতর্ক ছিল। আসলে এই বয়সের ছোট ছোট বাচ্চারা এখন এত ভালো বিতর্ক করে দেখাটা খুবই মানে চমৎকার একটা ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত, যেটা যেমন আগে বলছিলাম যে এই বন্ধের মধ্যে এই ধরনের আয়োজন যারা করেছেন প্রথমত, এবং যারা হচ্ছে এই বন্ধের মধ্যে স্কুল বন্ধ স্টিল স্কুলে কষ্ট করে এসে ইউনিফর্ম পরে স্কুলে এসে বিতর্কটা করলো, সবাইকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ কষ্ট করার জন্য। আর হচ্ছে আমি যদি বিতর্ক নিয়ে বলি, বিতর্কের বিষয়টা বেশ মজার ছিল যে আমাদের আসলে যে যুব সমাজে মাদকের মুখে চলে যাচ্ছে এর জন্য কি সংস্কৃতি দায়ী কিনা বা অন্য কোনো নিয়ামক থাকতে পারে কিনা, এর পেছনে পরিবর্তনের জন্য আমরা কোন জিনিসটা করা উচিত। তো আমার কাছে মনে হয় দুইটা দলের জায়গা থেকে আমি যদি বলি, ছোট মানুষ তারা সেই জায়গা থেকে অনেক ভালো কথা বলার চেষ্টা করেছে। তবে স্বাভাবিক তোমরা ভবিষ্যতে যখন আরো বিতর্ক হয়তো বা করবে তখন কিছু জিনিস জানা দরকার যে কোন জিনিসগুলো তোমাদেরকে আর একটু ভালো করতে পারো চাইলে। তো সেই জায়গায় যদি আমি বলি তোমাদের যে ব্যাপারগুলো ছিল, যেমন আমি যদি বলি যে দুটো টিম থেকে তোমরা যখন এসে কথাগুলো বলছিলে অনেক বেশি পরিমাণে কিছু কথা রিপিট হচ্ছিল। যেমন মনে করো আমি আমার পক্ষ দলের প্রথম বক্তা এসে কিছু কথা বলে গেলেন, আবার বিপক্ষ দলের প্রথম বক্তা এসে দেখা যাচ্ছে একই শব্দগুলো আবার হচ্ছে সংজ্ঞায়ন করার চেষ্টাটা করছো। তো চেষ্টা করবে যে যে জিনিসগুলো একবার কেউ একজন বলে ফেলেছে মনে করে বিতর্কে, সেই জিনিসটা আবার নতুন করে না বলার, কারণ একই কথা এই সময়টাতে তুমি যদি নতুন করে একটা মনে করো উদাহরণ দেওয়ার চেষ্টা করো, নতুন করে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করো, সেই জিনিসটা দেখা যায় যে বিচারকরা আরো বেশি উৎসাহ দিয়ে থাকেন বা ওই জিনিসটা বিচারক চান যে এমন জিনিসটা হোক। তারপর দ্বিতীয়ত আমি যদি বলি, মনে করো যে আমাদের পক্ষদল যে জিনিসটা নিয়ে পুরো বিতর্কটা করলেন যে আমাদের সংস্কৃতি, একটা ভালো সংস্কৃতি চর্চা করাটা, তারা দেখালেন পুরো বিতর্কে আমাকে যে সংস্কৃতিটা কিভাবে আসলে তরুণ সমাজকে খারাপের দিকে ঠেলে দিচ্ছে, খুবই চমৎকার। কিন্তু একই সাথে আমাকে এই জিনিসটা দেখাতে হবে যে এই যে খারাপের বিভিন্ন সংস্কৃতি, আমি যদি টিকটক বলি বা বিভিন্ন ধরনের স্যাটেলাইটে উল্টোপাল্টা জিনিস দেখে অনেকে, এই জিনিসগুলো দেখে তরুণ সমাজ অনেক মাদকের দিকে ঝুঁকে পড়ছে। একই সাথে আমাকে এটা দেখাতে হবে তোমাদেরকে যে আমরা কি কি ভালো সংস্কৃতিগুলোকে কিভাবে কিভাবে ব্যবহার করলে সেই জিনিসটা দিন শেষে আমার এই তরুণ সমাজকে একটা ভালো ফলাফল এনে দিচ্ছে। অর্থাৎ এই তরুণ সমাজ ভালো সংস্কৃতিগুলোকে কিভাবে ব্যবহার করে দিন শেষে একটা স্বাবলম্বী বা একটা আমাদের সমাজে হচ্ছে তারা কন্ট্রিবিউট করতে পারে, এ ধরনের একটা ভালো তরুণ সমাজ হিসেবে গড়ে তুলতে পারছে। এই জিনিসগুলো যখন একটু দেখাবা তখন দেখা যাবে যে এই জিনিসগুলো মার্কেটিং এর জন্য বিচারকদের আরো বেশি সুবিধা হয়। আবার আমি অপোজিশনের জন্য বলবো, যারা প্রতিপক্ষে ছিলেন তারা যখন যে জিনিস পয়েন্ট আউট গুলো করে, যে তারা বললে যে কিভাবে শুধুমাত্র আজকে এই জিনিসটাই মুখ্য ভূমিকা রাখে না, বরং সমাজের সচেতনতা, পরিবারের সচেতনতা, আরো বিভিন্ন জিনিস আসতে হয়, খুবই চমৎকার কথা। কিন্তু এই জিনিসগুলো যখন পরবর্তী বিতর্কগুলোতে দেখানোর চেষ্টা করবে তখন এঙ্গেজমেন্ট করার চেষ্টাটা করবে। এঙ্গেজমেন্টটা কি রকম? যখন পক্ষ দলের একদম কিছু কথা বলে গেল এবং তোমরা বিপক্ষ দলে এসে কিছু কথা বলে যাচ্ছ কিন্তু যুক্তি খণ্ডনটা ভালোভাবে করছো না, অর্থাৎ ধরে ধরে বলতে হবে যে দেখুন আপনাদের প্রথম বক্তা যে এই কথাটা বললেন, এই কথাটার চেয়ে কেন আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র হচ্ছে আপনার সংস্কৃতি চর্চা না, বরং সংস্কৃতির পাশাপাশি অন্য জিনিসগুলো আরো বেশি করে চর্চা করলে আমরা দিন শেষে একটা ভালো ফলাফল পেতে পারি। অর্থাৎ তোমরা একই কথাগুলোই বলবে কিন্তু সেটা হচ্ছে তোমরা প্রতিপক্ষের সাথে মিল রেখে বলতে হবে। অর্থাৎ প্রতিপক্ষ এই কথাটা বলেছে সেটার জবাবে আমরা এই কথাটা বলছি। যখন তোমরা এভাবে দেখিয়ে দিবে যে আমরা কোন কথাটার
প্রেক্ষাপটে আমাদের কি যুক্তি ছিল, পাল্টা যুক্তিটা আমরা ঠিক কোন যুক্তির প্রতিপক্ষে পাল্টা যুক্তি আনার চেষ্টা করছি, তখন যেটা হবে যে বিচারক যারা আছে বা দর্শক যারা আছে তারা তখন বিতর্কটা বুঝতে আরো সুবিধা হয় যে আসলে এই যুক্তিটার যুক্তি খণ্ডন হিসেবে তারা ওই যুক্তিটা বলার চেষ্টা করেছে। তো বেশি সময় নিব না, তোমরা যেহেতু অলরেডি বিকেল হয়ে গেছে, হয়তো অনেকের বাসা যাওয়ার তাড়া আছে। আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং আবারও শুভকামনা জানাচ্ছি স্যারদের প্রতি যে এত কষ্ট করে আয়োজন করেছেন। এবং আমি আশা করব যে সামনে ভবিষ্যতে এই যে আজকের বিতর্কে বিচারকরা যে কথাগুলো বললেন সেগুলো শিখে নিয়ে নতুন করে সামনের যে বিতর্ক সেগুলোতে কাজে লাগানোর চেষ্টা করবো, এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ বিতর্ক এমন একটা জিনিস, আমরা যারা বিতর্ক করি অনেকদিন প্র্যাকটিস না করলে, 1 মাস 2 মাস 3 মাস প্র্যাকটিস না করলে নতুন করে আবার কথা বলতে গেলে দেখা যায় যে একটা জড়তা চলে আসে মুখের মধ্যে, বা যুক্তির ক্ষেত্রে একটা জড়তা চলে আসে। সুতরাং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, হয় যদি প্রতিপক্ষ অন্য স্কুলের সাথে সম্ভব না হয়, নিজেদের স্কুলে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টাটা করো, তারপর ভবিষ্যতে চেষ্টা করো। এবং ইনশাল্লাহ যদি একটা সময় তোমরা বড় বড় জাতীয় প্রোগ্রামে যদি ঢাকা আসার সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ছোট্ট একটা এডিশন ছিল আমার স্টুডেন্টদের সাথে। আমি অনুরোধ করবো, যেহেতু আমি সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে আসলে দুই পক্ষের চিনি না আসলে আমি বলবো এটা একটু ভাষাগত দিক থেকে যদি আরেকটু গুরুত্ব দেয়, শুধু ভাষার দিক থেকে তারা খুব দারুণ তথ্য উপাত্ত দেয়, এতে আমার কোনো সন্দেহ নেই, খুব দারুণ করে। কিন্তু শুধু ভাষাগত দিক দিয়ে আরেকটু যদি তারা ডেভেলপ করে, কারণ বিতর্ক এখন কি একটা মানে আর্টের জায়গায় চলে আসছে। আপনি বিতর্কটাকে যত বেশি পলিশ করবেন বিতর্কটা তত ভালো হবে। ওরা যদি আরো বেশি ভাষাগত দক্ষতা আনতে পারে, ভাষা আঞ্চলিকতা না আসে, তাহলে অবশ্যই ওরা অনেক ভালো। ধন্যবাদ। জি, আসলে চমৎকার আপনাদের মূল্যায়ন এবং আপনাদের যে পরামর্শ। আশা করি তারা যারা বিতার্কিক তারা এই বিষয়টি আগামী দিনে যখন বিতর্কে আসবে তখন খুব সুন্দরভাবে এগুলো ফলো করে এবং এগুলোকে ওভারকাম করে তারা বিতর্কে আসবে। আসলে আমাদের যে ভাষাগত যে দিকটা, এটা আসলে আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করি সেই অঞ্চলের যে আঞ্চলিকতা, সেটা কিন্তু আসলে আমরা হয়তো মনের অজান্তে অনেক ক্ষেত্রে অবচেতন মনেও কিন্তু আমাদের যে ভাষার যে আঞ্চলিকতার টান কিন্তু অনেকের ক্ষেত্রে চলে আসে। তো আমরা এমনি হয়তো স্বাভাবিক জীবনযাত্রা আমাদের আঞ্চলিক ভাষাগুলো আমরা ব্যবহার করতে পারি বা হয়তো অভ্যস্ত, কিন্তু আমরা যখন বিতর্ক, কবিতা বা ওই ধরনের কোনো উপস্থাপনায় যাব, তো সেক্ষেত্রে তো আসলে অবশ্যই আমাদের এই ভাষাগত বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা উচিত। তো আশা করছি আমাদের যে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এর মধ্য দিয়ে হয়তো যারা এখানে সরাসরি অংশগ্রহণ করেছে এবং যারা আমাদের এই বিতর্ক উপভোগ করেছে, যারা নানানভাবে এই বিতর্কের সাথে সম্পৃক্ত, তারা সবাই আগামী দিনে হয়তো যে ভাষার চর্চা, আমাদের যে আঞ্চলিকতাকে পরিহার করে আমাদের যে শুদ্ধ প্রমিত বা উচ্চারণের যে দিকটি, সেই দিকটিকে খেয়াল রাখবে। তো এখন আসলে আমাদের ফলাফল ঘোষণার পর্যায়ে আমরা চলে এসেছি এবং আজকের অনুষ্ঠানে আমাদের একদমই শেষ প্রান্তে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা বিচারক বৃন্দ, যারা আমাদের সাথে এত কম সময় ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়ে আমাদের এই বিচার কার্যটি সম্পন্ন করেছেন। আপনাদেরকে আমি আমাদের এই লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে, আমাদের পূর্বধলা হেল্পলাইন ফেজের পক্ষ থেকে এবং আমাদের পূর্বধলা শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা হয়তো আগামী দিনেও আপনাদেরকে আরো অন্য কোনো প্রোগ্রামে হয়তো আমরা যুক্ত করতে চাইব। তো আপনারা এই সময়টুকু দেওয়ার জন্য আমাদের এই পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আসলে এখন আমাদের তো ফল ঘোষণাই করতে হবে। তো আসলে প্রত্যেকটা প্রতিযোগিতা, যখনই প্রতিযোগিতার প্রশ্ন, সেখানে একটি হার জিতের প্রশ্ন কিন্তু আসলে থাকে। তো আজকেও হয়তো এখানে একটি হার জিত বলা যাবে না, আসলে একটা জাস্ট সাময়িক একটা ফলাফল, হয়তো এই হারটাকে আগামী দিনে একটি জয় এনে দিতে পারে, সেটাই হচ্ছে আসলে আমাদের প্রত্যাশা। তো আসলে আজকের যে আমাদের ফলাফল, সেটা কিন্তু আমাদের বিচারকদের রায়, এটা কিন্তু আমাদের অন্য কারো কোনো রায় না। তো বিচারকদের মতামত কিন্তু মানে সবার ঊর্ধ্বে। তো সেই ক্ষেত্রে আমি ফলাফল ঘোষণা করছি। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হয়েছে বিপক্ষ দল, সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। আমি তাদেরকে আমার পক্ষ থেকে, আমাদের এই টোটাল আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। পাশাপাশি আজকের এই প্রতিযোগিতার যে শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের প্রথম বক্তা মহুয়া জাহান খান মৌ।
সে আজকের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। তো ধন্যবাদ জানাই এই বিজয়ী দলকে, পাশাপাশি যারা আজকে বিজিত দল তাদেরকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং যারা আবারও ধন্যবাদ আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।